হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি সুকুমার যন্ত্রণা তুমি লেখনতে নীলা রহমান, পর্ব সংখ্যা 50 থেকে 56। রাত বাজে 11টা। এখনো রুমে কেউ ঘুমায়নি। হুমায়ুন রহমান বিছানায় এদিক ওদিক করছিলেন। নবনীর আফরোজ বিছানা বসে বললেন, আপনাকে যে কয়েকদিন আগে একটা কথা বললাম, কি চিন্তা ভাবনা করে দেখেছেন? হুমায়ুন রহমান বলল, কোন ব্যাপারে? নবনীর আফরোজ বিরক্ত ভরা চোখে বলল, ন্যাকামি করবেন না, আপনি ভালো করে জানেন কোন ব্যাপারে কথা বলছি আমি। হুমায়ুন রহমান একটু নড়চড়ে উঠলেন, তারপর বিছানায় উঠে বসলেন। গম্ভীর চিন্তা মগ্ন অবস্থায় বললেন, আচ্ছা সারাফ নূরকে কেন চড় মেরেছে তুমি বলতে পারবে? নবীন আফরোজ গম্ভীরভাবে উত্তর দিলেন, না, তবে এটুকু জানি এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যদি নাই হতো তাহলে নূর কেঁদে কেঁদে আপনার কাছে বিচার দিত, নালিশ করতো। যেহেতু কোনো নালিশ করেনি, বিচার দেয়নি, তার মানে এটা ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। ওদের দুজনের মধ্যেই থাকতে দিন। আর তাছাড়া আমি নূরের চোখে সারাফের জন্য ভালোবাসা দেখতে পারি, যা আপনারা পুরুষ হয়তো ওকে ছোট বাচ্চা নজরে দেখেন, তা বুঝতে পারেন না। নূর সারাফের অধিকার করে, সবসময় অধিকার করে কথা বলে। হয়তো খেয়াল করলে দেখবেন সারাফ বিয়ের কথা বললে নূর কীরকম উত্তর দেয়, কেমন রিয়াকশন দেখা। ও কিন্তু চায় না সারাফ বিয়ে করুক। আর আমার কেন যেন মনে হয় সারাফ বারবার বলে পাত্রী নিজে এসে বিয়ের প্রস্তাব দেবে, সেই পাত্রী আর কেউ না, আপনার মেয়ে, আদরের মেয়ে নূর। হুমায়ুন রহমান সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলেন। গত কদিন নূরের আচরণ ওনার কাছে অবাক লাগছে। তবে ফজলুরের সাথে কথা বলতে হবে। নূরকে যতই আদর করুক, যতই মেয়ে বলুক, আসল তো নূরের জন্মদাতা পিতা ফজলুর রহমান। তার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বিছানায় শুয়ে নবনীর আফরোজের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আমি আগামীকাল ফজলুরের সাথে কথা বলবো, দেখিও কি বলে। নবনীর আফরোজ খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি বলবেন? তবে আমি কিন্তু সামিয়ার সাথে কথা বলে ফেলেছি। সামিয়া কিন্তু সারাফকে খুব পছন্দ করে, মেয়ের জামাইয়ের মতো দেখে। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালো স্ত্রীর দিকে। তারপর বললেন, তোমরা মহিলা মানুষ পারো বটে, যে আমরা চিন্তা ভাবনা করতে পারছি না তা নিয়ে তোমরা কথাও বলে ফেলেছো অলরেডি। ঘুমাও এখন, কাল কথা বলবো ফজলুরের সাথে, বলে ঘুমিয়ে পড়লো হুমায়ুন রহমান। সাথে সাথে বিছানায় শুয়ে পড়লো নবনীর আফরোজ। এদিকে সামি বেগম অনেকক্ষণ ধরে খুশখুশ করছে বিছানায় কিছু একটা বলার জন্য। ফজলুর রহমান বুঝতে পারলেন, কিছুক্ষণ বিরক্ত হয়ে বললেন, কী বলবে বলে ফেলো না, এমন উসখুস করছো কেন? সামি বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, বলছিলাম যে সাদাবকে আপনার কেমন লাগে, ভাতিজি হিসেবে ভালো লাগে সেটা আমি জানি। আর আপনি জানেন সাদাবকে আমার খুব পছন্দ নূরের জন্য, কিন্তু আপনার কেমন লাগে? আপনার কথা তো কোনোদিন শুনলাম না। ফজলুর রহমান চিন্তা পড়ে গেল। সাদাব সব দিক থেকে ভালো, কিন্তু গতকালের ঘটনা উনি ভুলতে পারছে না। কেন নূরকে এরকম মেরেছিল সাদাব? নূর যদি অন্যায় করে থাকতো তাহলে তাদের কাছে সে নালিশ না করে এরকম নূরকে থাপ্পড় মারলো কেন? তা না আমি বুঝলাম, শাসন করতে পারি, কিন্তু নিজের হাতের এই অবস্থা কেন করেছে? কেমন হয়েছে হঠাৎ করে তার চিন্তা ভাবনায় আসলো। নূর বড্ড অবুঝ। ভবিষ্যতে যদি কখনো সারাফের সাথে ওর বিয়ে হয়, নূর যদি কোনো অন্যায় করে নূরকে শাসন করবে এভাবে, নাকি নিজের ওপর এভাবে কোনো ক্ষতি করে বসবে? সারাফের এমন রাগ আগে তো কখনো দেখেনি ফজলুর রহমান। কি এমন ঘটনা ঘটেছে? বারবার চিন্তায় আসছে ফজলুর রহমানের। শত হলেও নূরের বাবা, মেয়েরা স্বার্থটাই যে সবার আগে দেখা তার ধর্ম। তবে উনি এটা বুঝতে পারে নূর কোনো কিছু লুকাচ্ছে। নূর হয়তো অবস্থান মনে সারাফের প্রতি আসক্ত হয়ে পড়েছে। গত কদিন ধরে সারাফের বিয়ে করানোর কথা শোনার থেকে নূরের আচরণ ওনার কাছে যেন কেমন খাপছাড়া লাগছে। তাই ভাবলো আগে নূরের মনে কি চলছে সেটা উনি জানতে চাই, বুঝতে চাই, তারপর সে নিয়ে কথা ভাববে। রিমা ঘুম হতে যাচ্ছিল, এমন সময় মোবাইলের ফোনে রিংটোনে দেখে ফোনটা হাতে নিল। ঠোঁটে খেলে গেল একটু মুচকে হাসি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো কল দিয়েছে সাইমন। 2-3 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরে কিছু বলবে তার আগে উপাস থেকে সাইমন বলল, আজকে তুই আমার রুমের বিছানাটা গুছিয়ে দিয়ে যাসনি কেন? বিছানায় এখনো ধুলো বালি। আমি এসে দেখলাম এখনো ধুলো বালি, ঘুমাবো কি করে এখন? রিমা বিরক্ত হলো। ফোন ধরে কেন কাজের কথা বলতে হবে? তারপর বললো, আজকে যাওয়া হয়নি, দেখলে তো ভাইয়ের কি অবস্থা, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম একটু। জায়গাও তো নিতে পারো বিছানাটা। সাইমন বলল, ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করলাম, আগামীকাল থেকে যেন এমন না হয়। আমি যেন আমার রুমে এসে সব কিছু টিপটপ দেখি। সকালে একটা প্রেজেন্টেশন আছে, আমার কাপড় চোপড় রেডি করে গিয়েছিলি? রিমা হাসলো, হেসে বলল, হ্যাঁ করেছি। সাইমনের মনে মনে একটা দুষ্ট বুদ্ধি আসলো। তারপর কিছুক্ষণ পর আমতামত করে বলল, আমার আন্ডার রেডি করেছিস? না মানে সবগুলো ধুয়ে বারান্দায় শুকিয়ে দিয়েছিলাম। আলমারিতে নিয়ে গুছিয়ে রেখেছিস? কোথায় রেখেছিস? সকালবেলা খুঁজতে পাবো তো, নাকি আবার
তোকে এসে বের করে দিয়ে যেতে হবে। রিমা যেন লজ্জা লাল হয়ে গেল। সত্যি সত্যি আন্ডারওয়্যারগুলো বারান্দা থেকে নেমে আলমারি গুছিয়ে রেখেছে। আরেকটি কল সকালে পরিবে সেটি প্যান্টের সাথে ভাঁজ করে রেখেছে। আমতা আমতা করে বলল, যেখানে রাখা সেখানেই রেখেছি প্যান্টের সাথে। আর এখন থেকে এসব কাজ তুমি করে নেবে, আমাকে বলবে না। সামার মনে মনে হাসলো, তারপর বলবো না মানে জীবনে বিয়ে করব না। এত বড় একটা স্যাক্রিফাইস করে দিলাম কি নিজের আন্ডারওয়্যার নিচে গুছিয়ে রাখার জন্য? এখন থেকে শুধু গুছিয়ে রাখবি না, এসে রুমে ধুয়ে দিয়ে বারান্দায় শুকিয়ে তারপর গুছিয়ে রাখবি। আমি এগুলো ধুতে পারবো না। তোর জন্য বিয়ে করবো না, স্যাক্রিফাইস করে দিয়েছি, সারা জীবন ব্যাচেলার থাকবো। তাহলে এসব কাজকর্ম এখন থেকে তোকেই করতে হবে। বিয়ে করলে যা যা বউ করতে হয় সব কিছু কাজ এখন থেকে তুই করবি। সব মানে সব। লজ্জায় যেন রিমার চোখ কান সব লাল হয়ে গেল। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো রিমা। মোবাইলটা কেটে সাথে সাথে ফোনটা বুকের কাছে নিয়ে চড়ে চড়ে হাঁপাতে লাগলো, যেন আর একটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বাজলো। এত লজ্জা দিয়ে কথা বলে, মনে মনে ভাবলো রিমা। সাইমন ফোনটি সামনে রেখে দেখলো ফোন কেটে দিয়েছে। মুচকে হাসলো, হেসে চুপচাপ বিছানাটা ছেড়ে ঘুমাতে চলে গেল। এদিকে সারাপের বুকের সাথে লেপটে দাঁড়িয়ে জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। সারাপের উষ্ণ স্পর্শে যেন নূরের মনের বোতল উথাল পাতাল ঢেউর মতো শুরু হয়ে গেছে। বুকের ওঠার মতো সারাপের স্পর্শ নিজের শরীরে নিজের হাতে অনুভব করতে পারছে। নূরের কাঁধ হালকা করে ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বলল, তোকে বলেছিলাম না শাড়ি পরবি না? যেদিন শাড়ি পরবি আমি নিজ হাতে খুলে দেবো, তাহলে তুই নিজে খুললি কেন? এই শাড়ি খোলার অধিকার শুধু আমার। সাথে সাথেই নূর নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললো লজ্জা। সারা পেছন ঘুরে নূরের দুই হাত সরিয়ে ধীরে ধীরে নূরকে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে পিঠে দুটো চুমু খেলো। তারপর ঘোর লাগা কণ্ঠ বলল, তুই আমাকে এত জ্বালাচ্ছিস কেন? যখন তখন এসে জ্বালাচ্ছিস, চোখের সামনে থেকে জ্বালাস, চোখের আড়াল থেকেও জ্বালাস, দিনে দুপুরে জ্বালাস, রাতে ঘুমের ঘরেও জ্বালাস। তোর ধরনের পুড়তে পুড়তে যা আমি অহংকার হয়ে গেলাম নূর, সেটা কি তুই বুঝতে পারছিস? নূর দেয়ালের সাথে হাত রেখে চেপে রেখে অবস্থায় কাঁপতে কাঁপতে বলল, আমি কি করে আপনাকে জ্বালালাম? এখন তাহলে চলে যায়, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার কেমন যেন লাগছে। তুই এভাবে হুটহাট আমার চোখের সামনে এসে আমাকে যে কষ্ট দিচ্ছিস সেটা কি বুঝতে পারছিস? নূরের কানের কাছে গালে নাক ঘষতে ঘষতে কথাটি বললো সারাপের উষ্ণ চড়াই নূর যেন পুড়ে যাচ্ছে। ছাই হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। মেয়েটি বলল, আমি চলে যাই তাহলে আপনার কষ্ট হবে না? সাদাব ঘোর লাগা কণ্ঠ বলল, তুই যাওয়ার পরও কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। নূর বলল, তাহলে আমি কি করবো? আর আমি চলে গেলে কষ্ট হবে কেন? সাদাব নূরের একটু হালকা আর চোখে চাইলো। চোখ চেয়ে ফিসফিসিয়ে বলল, তুই যাওয়ার পর প্রত্যেকবার আমার রাত দুপুরে গোসল করতে হয়, এই জন্য কষ্ট হবে। বোকানোর সাথে সাথে প্রশ্ন করলো, কেন? কোথাও কি ময়লা লেগেছে? আমাকে বলেন, আমি ধুয়ে দিচ্ছি এখনই। সাদাব নূরের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে কী সব বলছিল, এখন কি বুঝাচ্ছিল? সাদাব নূরের দিকে তাকে বলল, আমি এখন সত্যি বললে তুই দাঁড়িয়ে থাকতে পারবি? পরের দিন সকালবেলা নাস্তার টেবিলে হুমায়ুন রহমান হঠাৎ করে সারাপের দিকে তাকিয়ে বলেন, তোমাকে একটু বগুড়া যেতে হবে, সেখানে আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানে এক সপ্তাহের মতো লাগবে, কিছু কাজ আছে, করে তারপর আসবে। সাদাব ভদ্রস্থলের মতো তাকালো বাবার দিকে। মনের মধ্যে সাদাব জানা হয়তো সাদাবকে একটু দূরে সরাতে এই প্ল্যান করেছে তার বাবা, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না, কারণ অফিসের আসার প্রয়োজন ছিল বগুড়ায়। কিন্তু সেখানে চাইলেও বাবা নিজে যেতে পারতেন না, অন্য কাউকে পাঠাতে পারতেন, অথবা ছোট বাবাও যেতে পারতেন, কিন্তু সে জায়গায় সারাপকে পাঠাতে চাইছে, আর তার মানে উনি সিচুয়েশন কোনোভাবে হ্যান্ডেল করতে চাইছে। সারাপ সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল, জি আচ্ছা ঠিক আছে, চলে যাবো। নূর সাথে সাথে মাথা তুলে তাকালো। একবার সারাপের দিকে দেখলো, সারাপ চুপচাপ খাইছে। হুমায়ুন রহমানের দিকে নূর তাকালো, তারপর মনে মনে ভাবলো, এক সপ্তাহ সারাপ ভাইকে দেখতে পারবো না, তাহলে কি করে থাকবো? নূর যে এখন 1 ঘন্টা সারাপকে না দেখে থাকতে পারে না। সকালে ঠিকমতো নাস্তা করতে পারলো না নূর। বাবার শুধু সেটাই মনে আসছিল, সারাপ 1 সপ্তাহের জন্য চলে যাবে। 1 সপ্তাহ নূর কি করে থাকবে? সারাপ ভাই যদি নূরকে ভুলে যায় 1 সপ্তাহ পরে সে, এমন তো হতে পারে সেখানে সাবাবুর সাথে আবার দেখা হয়ে গেল, বা সাবাবুকে সাথে করে নিয়ে গেল, তবে সেখানে গিয়ে নতুন করে মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। দুনিয়াতে কত কিছু হতে পারে, এমন কি হতে পারতো না সাদাব ভাইয়ের না যাওয়া লাগতো? এখানে থাকতো সাদাব ভাইয়ের। সকাল থেকে তার মন খারাপ করে গোমরামুখ করে বসে আছে নূর।
বিকেল হয়ে এলো, নূর ড্রয়িং রুমে বসে আছে। কতক্ষণ সাদাপ আসবে, সাদাপকে একটু দেখবে। রাতে তো চলে যাবে বগুড়ায়, কিন্তু এখনো সাদাপ আসছে না। নূরের কেমন যেন লাগছে, এখনই আনসান আনসান করছে মনের ভেতর। হুমায়ুন রহমান বসে চা খাচ্ছিলাম, ফজলুর রহমান এসে জয়েন করলো চা হাতে নিয়ে। অমনি নূরের এরকম ছটফটানি দেখে ফজলুর রহমান বললেন, নূর মা এদিকে আয় তো। কি হয়েছে, তো ছটফট করছিস কেন? এক জায়গায় একটু শান্ত হয়ে বস না। নূর চুপচাপে এসে আবার বড় বাবার মাঝখানে বসলো। বসে একবার হুমায়ুন রহমান দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না। আর একবার ফজলুর রহমানের দিকে তাকালো। ফজলুর রহমান বললো, কিছু বলবি? নূর আমতা করে কিছু বলবে কি বলবে না। হঠাৎ বোমা ফাটলো নূর ঠাস করে। বাবার দিকে তাকে বললো, সাদাব ভাইয়ের জায়গায় তুমি তো যেতে পারো বগুড়ায়। তোমরা তো সারাদিন বাসায় বসে থাকো, সাদাব ভাই এখানে থাকুক। এমনি হাত কেটে গেছে ওনার। ফজলুর রহমান মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। যেখানে আপোষ করার কথা ছিল সাদাপের, সেখানে ওনার মেয়ে আপোষ করছে। সাদাপ যেন না যায়। নূর কি তাহলে আসলে সাদাপের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে এখনো সাদাপের কিছু মুখ ফুটে বলতে হয় না? সাদাপের সব কথাগুলো নূর বলে দেয়। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমান ডেভেলপ করে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। নূরের কথার কোনো উত্তর ফজলুর রহমান দিতে পারলেন না। ফজলুর রহমান বলল, মা ওপরে যাও, গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। নূর আর কোনো কথা বলল না। একবার বড় বাবার দিকে তাকে অসহায় দৃষ্টিতে চাইল। হুমায়ুন রহমানও চুপ করে গেলেন। নূর হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, ও বাবা, তুমি বলো না বাবা যাক। ওনার তো হাত কেটে গিয়েছে, হাতে না জানে কত ব্যথা, ভীষণ যন্ত্রণা হবে। কিভাবে কাজ করবে বলো তো, যদি ওইখানে গিয়ে কিছু হয়ে যায় হাতে? হুমায়ুন রহমান বলল, মা তুমি পড়তে যাও, সমস্যা হলে তো সাদাপ বলতো। যেহেতু সাদাপের কোনো সমস্যা নেই, তার মানে যেতে পারবে। তুমি যাও মা, পড়তে বসো। মেয়ের মনটা ভেঙে গেল। শেষের সুযোগটুকু যেন আর কাজে লাগলো না। আর উনি বা কেন বললেন না যাবে না? আমার হাতে সমস্যা, খুব অভিমান হলো এখন সাদাপের ওপর নূরে। নূর ধূপধাপ করে পা ফেলে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো কিভাবে থাকবে সাদাপকে ছাড়া। হঠাৎ নূরের মনে পড়ে গেল গতকাল রাতে শাড়ি পরে যখন সাদাপের রুমে গেছিল সেই কথা। হঠাৎ যেন একটা সহজে নূরকে ঘায়াল করে ফেললো। গত রাতে কি নীলজ্জা আমার কথাগুলো এনে বলেছিল সাদাপ ভাই? ঠিক চিন্তা করলে এখনো নূরের গায়ের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো আর মনে করতে লাগলো কালকের কথাগুলো। সাদাপ নূরকে শাড়ি পরাতে বলল, ছেলে মেয়ের মধ্যে মন থেকে ভালোবাসা ছাড়ার একটা সম্পর্ক হয়, সেটা একটু অ্যাডাল্ট সম্পর্ক। সেটা শুধু মনের না, শরীরে একটা চাহিদা সৃষ্টি হয়। একটা পুরুষ একটা নারীর দেহকে খুব কাছ থেকে পেতে চায়, শারীরিকভাবে একটু ছুঁতে চায়, সেটাকে অ্যাডাল্ট সম্পর্ক বলে। আর যখন পুরুষটা তার চাওয়া মোতাবেক না পায়, তখন সে এভাবে প্রতিনিয়ত আমার মতো চলতে থাকে। নূর বলল, আপনি তো আমাকে ছুঁয়ে আছেন, যখন তখন ছুঁতে পারেন। তাহলে? সারা বলল, আরও ঘনিষ্ঠভাবে ছুঁতে চাই, যেভাবে ছুঁয়ে দিলে কলি থেকে ফুটে ফুল হবি, সেভাবে ছুঁয়ে দিলে তুই আমার পর যন্ত্রণা অনুভব করবি। খানিখানি ফিসফিস করে বলল সাদাব। কথাগুলো মনে পড়তে সারা শরীর শিহরণ বয়ে গেল নূরের। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকে বললেন, ভাইজান কিছু মনে করবে না। নূর আসলে বুঝে বলেনি, বাচ্চা মেয়ে তাই বলে ফেলছে। সাদাপের জন্য হাত কেটে গেছে তাই। হুমায়ুন রহমান একদিকে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে, তারপর বললেন, তুই কি আসলে মনে করিস নূর বাচ্চা মেয়ে? নূর কিছু বুঝতে পারেনি, শুধুমাত্র হাত কেটেছে তাই সাদাপকে যেতে দিতে চাইছে না? তুই কি সত্যি এটা মনে করিস? ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। মুখে ফুটে কিছু বলতে পারছে না। মিথ্যা ওনার মুখ দিয়ে আসবে না, আর সত্যটা মুখ ফুটে বলতে যাচ্ছে না। সত্যি এটা নূর যতটা বাচ্চা মনে করুক, নূর এখন সাদাপের প্রতি এমন আসক্ত হয়েছে গিয়েছে, বাবা চাচা কারো সামনে লজ্জা পাচ্ছে না সাদাপকে নিজের অধিকার করতে। নূর যে সাদাপকে ভালোবাসে তা এখন স্পষ্ট, কিন্তু নূরের ভালোবাসা আর সাদাপের ভালোবাসা কি এক? সাদাপকে নূরকে সেভাবে চাইবে যেভাবে নূর সাদাপকে চাই, ভালোবাসে। মনে মনে ভাবলো ফজলুর রহমান। সাদাপের মন মেজাজ ভালো ছিল না, তাই অফিসের পর আর বাসায় ফিরেন। বন্ধুদের সাথে আড্ডা মেরে একেবারে রাত 9টার দিকে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে সবাই তার জন্য অপেক্ষা করছে। এদিক ওদিক না তাকে ওপরে উঠবে, ঠিক এমন সময় নূর পেছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি দিয়ে বলল, পানি খান, আপনাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। বাড়ির লোক সবাই অবাক হয়ে গেল। রিমা, সাইমান, হুমায়ুন রহমান, বাকি সবাই অবাক হয়ে গেল। ফজলুর রহমান ভাবলেন
যে মেয়েটি টিপে টিপে ধরে খাওয়াতে হয় সে মেয়ে ধরে সাদাপের জন্য পানি এনেছে। সাদাপ নূরের দিকে তাকালো। সাদাপ জানে নূর সারাদিন সারাক্ষণের জন্য সাদাপের জন্য অপেক্ষা করেছে, তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো। তারপর সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মা আমার একটু কফি লাগবে, মাথাটা খুব ধরেছে। সামিয়া বেগম কিছু বলবে তার আগে নূর বলল, আমি এক্ষুনি করে নিয়ে আসছি, আপনি উপরে যান। সাদাপ নূরের দিকে তাকালো। সাদাপ জানে নূর একটা মুহূর্ত নষ্ট করতে যাচ্ছে না, সাদাপের কাছাকাছি থাকতে চাইছে। তাই সাদাপ মুসকে এসে উপরে চলে গেল। হুমায়ুন রহমান বোকা বনে গেলেন ছেলের ট্রিক্স দেখে। কতটা বশীভূত করে ফেলেছে নূরকে। এখন সাদাপের কিছু মুখ ফুটে বলতে হয় না, যা চাই ঠিকই নূরকে দিয়ে করিয়ে নিয়েছে। এদিকে ফজলুর রহমান, সামিয়া বেগম, নবীন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন। তবে নবীন আফরোজ, সামিয়া বেগম ভেতর ভেতর খুশি। ফজলুর রহমান চিন্তা করলেন, এটা কি নূরের পক্ষ থেকে একতরফা নাকি সাদাপে নূরকে চায়? কারণ সাদাপ এখনো কিছু বলেনি। আর সাদাপ যেরকম চাপা স্বভাবের ছেলে হয়তো মুখ ফুটে বলবেও না। তাই উনি চিন্তা করেছেন কী করে সাদাপকে পরীক্ষা করা যায়, নূরের প্রতি সাদাপের কোনো ফিলিংস আছে কি না। যদি সাদাপের ভেতর নূরের যেন এমন কোনো ফিলিংস জন্ম না নেয়, সত্যি সত্যি যদি অন্য কোনো মেয়ের থেকে থাকে, তাহলে নূরকে উনি কষ্ট পেতে দেবে না। তাই আগে সাদাপের দিকটা যাচাই করবে, দেখবে সাদাপের তরফ থেকে নূরের প্রতি কোনো অনুভূতি কাজ করে কি না। এদিকে নূর কফি বানিয়ে রেডি হন সবার সামনে কফি ট্রেনে ওপরে চলে গেলেন। এমন একটা ভাব জানি নিয়েছে কেন। সাইমন আর রিমা একে অপরের দিকে চোখ চাচাই করছে, বোঝার চেষ্টা করছে আসলে ঘটনাটা কি, নূর এরকম করছে কেন। কফি নিয়ে নূর হনহনের সাদাপের রুমে অনুমতি ছাড়া ঢুকে পড়ল। সাদাপ মাত্র শার্টের বোতাম খুলছিল, এমন সময় নূর ঢুকেছিল। নূরের দিকে তাকিয়ে বলল, কিরে দিন দিন তো বেয়াদব হয়ে যাচ্ছিস, আমি যে কাপড় চোপড় চেঞ্জ করছি দেখে ঢুকবি না? একটু হলেই তো দেখে অজ্ঞান হয়ে যেতি, ভাগ্যিস অন্য কিছু খোলা শুরু করিনি। ঘড়িটি টেবিলের উপর রাখতে রাখতে কথাটি বলল সাদাপ। শার্টের বোতামে প্রত্যেকটা খোলা, শুধু একটা লাগানো। কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কফি নিয়ে বলল, আর কিছু বলবি নাকি এমন সব কিছু খোলা দেখবি? নূর মুখ দিয়ে বলবে সাদাপের কাছে আসছে। সাদাপের শরীরের বডি স্প্রে পুরুষালী যে একটি স্মেল, সেটি নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে। সাদাপের শরীরের গন্ধ সে নূরকে নেশা ধরে দিতে পারে, তা যেন এই মুহূর্তে জানতে পারল নূর সাদাপের কথা আমলে না নিয়ে বলল, কখন যাবেন? সাদাপ মোড়ে এদিকে আর চোখ তাকালো, তাকিয়ে বলল, এত খুশি আমি চলে গেলে তাড়াতাড়ি বের করার জন্য? বুঝছি তোর চাচাদের সাথে মিলে এই আয়োজন করেছিস, তাই না? সাদাপ নূরের দিকে তাকিয়ে দেখল নূর আনমানা হয়ে সাদাপের দিকে তাকিয়েছে। সাদাপ নূরের সামনে হাত তুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো, কি ভাবছিস? নূর বলল, হ্যাঁ কিছু না, ভাবছি আপনার শরীরের গন্ধ আমার শরীরের গন্ধ এরকম কেন? সাথে সাথে নূর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভেতরে নিল। তারপর বলল, এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ, কেমন নেশা ধরে যাচ্ছে। নূরের হঠাৎ এত কাছাকাছি চলে আসে সাদাপের বুকের ভেতর ডিপ ডিপ করছে। লম্বা করে শ্বাস নিল সাদাপ, তারপর দীর্ঘশ্বাস ছাড়লো। শুকনো ঢোক গেল সাদাপ। বলল, চা রুম থেকে বাইরে চা, আমি গোসল করবো। নূর বলল, আপনি গোসল করতে চান, আমি আপনার কাপড় চোপড় নিয়ে আসছি। সাদাপ অবাক হয়ে যাচ্ছে, নূর আজকে এরকম করছে কেন? হঠাৎ সাদাপের রুমের বাইরে হুমায়ুন রহমান গলা খাকারি দিলেন। সাদাপ বুঝতে পেরেছে বাবা কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাই নূরকে বলল, তুই বাইরে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। নূরের কিছু করার নেই, বড় বাবা এসেছে, তাই চুপচাপ রুম থেকে বাইরে বের হয়ে যায়। নূর যাওয়ার সময় আর চোখে তাকালো হুমায়ুন রহমান দিকে। হুমায়ুন রহমান নূরকে ইশারা দিয়ে বাইরে যেতে বললেন। নূর চলে গেল। হুমায়ুন রহমান ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। সাদাপ বাবার দিকে তাকিয়ে বলল, তা আমাকে পাঠাতে চাইছো কেন? ভিতরে কি চলছে শুনি? কি চলবে আবার? তোমার যা জরুরি তাই পাঠাচ্ছি, বলল হুমায়ুন রহমান। সাদাপ বাবার দিকে তাকিয়ে বলল, তা জরুরি কেন? তোমার ছোট মেয়ে থেকে সরাতে হবে, তাই? সেটার একটা কারণ, যেভাবে মেয়েটাকে বশ করে ফেলেছিস, ও তো তোকে ছাড়া আগে পরে আর কিছু দেখছে না, তাই এখন ছেড়ে না সেরে দিই, সেদিন আর দূরে নেই, সেদিন বিয়ে ছেড়ে নাতি কোলে নিয়ে ঘুরতে হবে, বললো হুমায়ুন রহমান। বিয়ে ছাড়া? তাছাড়া তোমার ছোটো মেয়ে এখন আমার সাথে জোগাড় মতো লেগে থাকে, আমি তো তাকে ডেকে আনি, দেখতে পারছো পিছু পিছু ঘুরছে। চিন্তা করো তো 7 দিন কি করবে, তোমাদের মাথাতে খেয়ে ফেলবা, বললো সাদাপ। সে জন্য দূরে পাঠাচ্ছি, যাতে তোর সাথে এত চিপকে থাকতে না পারে। কি যে জাদু করেছিস তুই,
তোর আসল রূপ যদি জানতো তাহলে আর তোর সাথে চিপকে থাকতো না, বলল হুমায়ুন রহমান। সাহেব কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকবো, তারপর মুস্কি দুষ্টু হেসে বলল, কেমন বাবা তুমি? তোমার তো খুশি হওয়া উচিত, সামনে তোমার নাতি হবে, তাদের নিয়ে তুমি উলুলুলু করবে। রাত 11:30। সারাফ কার ড্রাইভ করে যেতে চেয়েছিল, কিন্তু বাসা থেকে কেউ রাজি না, সবাই বলেছে বাসে করে যেতে। সারাফ কাপড় চোপড় প্যাক করা শেষ, রাতে ডিনার করে বের হয়ে যাবে। যদি বাইরে থেকে খাবার হালকা পাতলা খেয়েছিল তবে রমনাপুষ একদম না খেয়ে ছেলেকে বের হতে দেবে না, তাই হালকা কিছু খেয়ে বের হতে হবে। সারাফ একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো। এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে বের হয়েছে। নিচে নামতে সিঁড়ির কাছে দাঁড়ানো দেখলো নূরকে। সারাফ বুঝতে পারছে নূর কোনোভাবে সারাফকে যেতে দিতে রাজি না, কিন্তু এবার যেতেই হবে। বাবা ডিটারমাইন্ড, কোনোভাবে বাবাকে রাজি করানো যায়নি। তাই সারাফ নূরের দিকে তাকিয়ে বলল, খেয়েছিস? নূর মাথা নাড়া, চোখ মাথা ঝাঁকালো। সারাফ দেখলো নিচে সবাই তাকিয়ে আছে। সবার সামনে নূরের হাত ধরে টেবিলে এনে বসিয়ে বলল, এক প্লেট ভাত না, তুই খাবে, আমাকেও খাইয়ে দিবি, আমার তো হাত কাটা। সারাফ যেন মুখে কাউকে কিছু না বলে অনেক কিছু দেখিয়ে দিতে আছে। কোনো কথা নেই, সাথে সাথে প্লেটে খাবার নিয়ে এক প্লেট মেখে সারাফকে খাইয়ে দিতে লাগলো। সব চুপচাপ খেলো, এদিক ওদিক আর তাকালো না। বাকি সবাই তাকিয়ে হা করে রইল। হুমায়ুন রহমান, ফজলুর রহমান তারা যেন একটু লজ্জায় পাচ্ছে না। স্বামী বেগম তো রান্নাঘর থেকে মুসকে মুসকে হাসতে। সাইমন এসে চেয়ারে বসে বলে, কিরে তোকে তো আম্মু আর বড় আম্মু খাইয়ে দেয়, তুই আবার কবে থেকে সারাফ ভাইকে খাওয়ানোর দায়িত্ব নিলি? নূর সবাই মনে বললো, হাত কাটার পর থেকে উনি তো হাত দিয়ে খেতে পারে না, তাই যখন বাসায় থাকে তখন আমি খাইয়ে দিই। বড় আম্মু বলেছে আমাকে খাইয়ে দিতে। সাথে সাথে হুমায়ুন রহমান তাকালো নওরিন আফরোজের দিকে, চোখ সরিয়ে সাথে সাথে রান্নাঘরের কাছে মনোযোগ দিলেন, যেন কোনো কিছু শুনতে পাননি। সারাফকে খাওয়ানো শেষ হতে সারাফ তুই ঘুরে করে তাকিয়ে দেখলো এখনো 11টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তার নূরের প্লেটের দিকে তাকিয়ে বলল, আর একটু ভাত। নূর কথা মতো আর একটু ভাত নিল। তারপর সারাফ বললো, এবার সুন্দর করে মাখ। নূর সাথে সাথে ভাত মেখে ফেললো। এরপর সারাফ বলল, এবার খা, অনলি 10 মিনিট সময় আছে, আমার হাতে তোর খাওয়া হলে বের হয়ে যাবো। তার কি রইল সারাফের দিকে। সারাফ ভালো করে জানে সব যাওয়ার পরে নূর মন খারাপ হবে, খাবে না, আর এমনি খেতে খুব অনীহা মেয়েটার। ফজলুর রহমান তাকিয়ে রইলেন সারাফের শেষের কথাগুলো শুনে। ফজলুর রহমান বুঝতে পারলেন নূরকে খাওয়ানোর জন্য বসে আছে সারাফ, কারণ সারাফ যাওয়ার পর নূর খাবে না এটা সারাফ বুঝতে পেরেছে। ফজলুর রহমান যেন বুঝতে পারলেন, তাই মেয়েকে খাওয়ানোর জন্য সারাফ বসে আছে। ওনার যেন এটা একটু ভালো হয়ে গেল, মনটা যেন কিছু বিষয় পরিষ্কার হতে লাগলো। হয়তো সারাফ মুখে কিছু বলে না, কিন্তু নূরের কেয়ার করে খুব। আগে করতো, আগে ফজলুর রহমানের কাছে মনে হতো সারাফ নূরকে ছোট বোনের মতো ভালোবাসে, কিন্তু এখন যেন অন্য কিছু মনে হচ্ছেও না। নূরকে খাওয়ানো শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সারাফ। নূর দরজা পর্যন্ত পিছিয়ে পিছিয়ে গেল। নূরের দিকে একবার তাকিয়েছিল, কিন্তু আর কিছু বললে সাহস পেল না। মনে হচ্ছে আর একটু হলে নূর ঝরঝর করে চোখের পানি ফেলে দেবে, তাই যত দ্রুত সম্ভব বের হয়ে গেল সারাফ। যাওয়ার সময় শুধু এটুকু কথা বলে গিয়েছে, নিয়মিত খাওয়াবি, যদি শুনে খাওয়ার ব্যাপারে কোনো অনীহা করেছিস তাহলে কিন্তু ফিরবো না। রাত 11:30। বাসে উঠেছে সারাফ, মাত্র বাস ছেড়েছে, সাথে সাথে ফোনের রিংটোন বেজে উঠলো। সারাফ স্ক্রিনের দিকে না তাকিয়ে বুঝতে পেরেছে ফোন নূর দিয়েছে। ফোন রিসিভ করার সাথে সাথে সারাফ বলল, হ্যালো। নূর পাশ থেকে নিশ্চুপ নাক টানা শব্দ পাওয়া যাচ্ছে। সারাফ বলল, ফ্যাস ফ্যাস করে কাঁদবি শুধু, নাকি কিছু বলবি? মাত্র বাসা থেকে এলাম, আধা ঘন্টা হয়নি, এর মধ্যে কান্না শুরু করে দিয়েছিস? নূর বলল, আপনি যেতে রাজি হলেন কেন? আর আমাকে নিয়ে গেলেন না কেন? আপনাকে খাইয়ে দিবে কে? আপনার তো হাত কাটা। শুধু ফোনের মধ্যে দীর্ঘশ্বাস ছিল। তারপর বলল, তোর বাপসাটা তোকে আসতে দিতে হচ্ছে, তোকে নিয়ে আসতাম, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে তুই? কান্না থামাবি নাকি তোর বাপ চাচাকে ফোন করে বলবো তুই কান্না করছিস, আমার সাথে যেতে চাইছিস? নূর চোখের পানি মুছে বলল, আমার কথা বলবেন কেন? আপনি বলবেন আপনার হাত কাটা, আপনার খেতে সমস্যা হবে, তাই খাওয়ানোর জন্য আমাকে দরকার। চোরা বুদ্ধি সব বাপ চাচার কাছ থেকে পেয়েছিস, তাই না? চুপচাপ ফোন রাখ, ফোন রেখে ঘুমিয়ে যা, কাল সকালে কথা হবে, বলল সারাফ। রাত 12টা শুয়েছে। নওরিন আফরোজ আজ বিছানা গোছাতে একটু দেরি করে ফেলেছে। ছেলেকে বিদায় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবেই ঘরে এসেছে। তাই হুমায়ুন রহমান চেয়ার টেবিলে বসে একটি বই নিয়ে
বসেছিল। বই পড়া শেষ হচ্ছে না, জাস্ট একটু চোখ বুলাচ্ছিল বারবার, একটা পর একটা পৃষ্ঠা উল্টেছিল। আসলে কি যে করতে যাচ্ছে উনি নিজেই জানেন না। খামখেয়ালি মনে বারবার ছেলেটার কথা মনে পড়ছে। যাবার সময় শেষবার বলেছিল না গেলে কি নয়। ছেলের জন্য মন বড্ড আনশন করছে, হাতে কাটা কি করে খাবে। নিচেও ভাবছে কয়েকবার, কিন্তু ওকে না পাঠালে যে হতো না। নূর যে ভীষণ আবেগী হয়ে পড়েছিল ওর প্রতি। এটা শুধু বয়সন্ধিকালের আবেগ নাকি সালাফের প্রতি ভালোবাসা, উনি এই 7 দিনে পরীক্ষা করতে দেখতে চাচ্ছেন। তারপর না হয় জোর গলা ফজলুর রহমানকে বলবে ওর মেয়েকে চায়। যদি নূরকে ভালোবাসে, এটা ভালোবাসা না হলে শুধুমাত্র বয়সন্ধিকালের আবেগ হয়, তাহলে ওকে আরও সময় দিবে বড় হওয়ার। সালাফকে কোনো মতে বুঝিনি। এসব ভাবতে ভাবতে নবম আফরোজের বিছানা গোছানো শেষ হয়ে গেল। বিছানা বসে নবম আফরোজ বলল, কী করছেন? বই তো পড়ছেন না, শুধু শুধু দেখি পেজ উল্টাচ্ছেন। কিছু নিয়ে কি ভাবছেন? হুমায়ুন রহমান চোখ তুলে তাকালেন নবম আফরোজের দিকে। নবম আফরোজ বিছানায় গুছিয়ে মাত্র বসেছেন। বয়স আর কতই হবে, 42। জীবনে হলো 14 বছরের ছোট হুমায়ুন রহমানের থেকে। হঠাৎ সালাফের একদম ভালো কথা মনে পড়ে গেল। আমার মাও তো ছোট ছিল, কিন্তু ছাড় দেয়নি। কথাটি ভেবে মুচকে হাসলো হুমায়ুন রহমান। বিয়ের দিন কথা মনে পড়ে গেল হুমায়ুন রহমান। আসলে খুব ছোট ছিল নওরিন। আদর করে নুরিন বললে ডাকতো, এখন লজ্জায় নুরিন বলে ডাকা হয় না। অনেক সুন্দর ছিল, শুকনা, পুরো যেন নূরের মতো। তাই তো নূরের নামটা নুরিন এর মতে মিলে রেখেছেন হুমায়ুন রহমান। চেয়ার ছেড়ে উঠে বইটি ছোট টেবিলে রাখলো। চোখে চশমা খুলে রেখে ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসলো নওরিন আফরোজের সামনে। তারপর বিছানা বসে নওরিন আফরোজের হাতে হাত রাখলো, রেখে তাকিয়ে বলল, তোমাকে কতদিন এই নামে ডাকা হয় না নুরিন, বলো তো? নওরিন আফরোজ সাথে সাথে চোখ তুলে তাকালো হুমায়ুন রহমানের দিকে। একটা লজ্জায় যেন ঘিরে ধরলো নওরিন আফরোজকে। যেন মনে হলো সে বিবাহিত জীবনের প্রথম দিনগুলোর কথা, যখন সাদাফ মাত্র পেটে এসেছিল। তখন পর্যন্ত নুরিন বলে অনেক আদর করে ডাকতো, কত কিছু নিয়ে আসতো, ফুল, জিলাপি, কত কিছু লুকিয়ে লুকিয়ে। ভীষণ করে মনে পড়ে সেই দিনগুলো নওরিন আফরোজের। সংসারের চাপে এখন আর সব কিছুই হয়ে ওঠে না। আমার মনে আছে সাদাফ যখন পেটে ছিল 3-4 মাস হবে, একদিন রাতে জিলাপি খেতে খুব ইচ্ছে করেছিল। কোথায় থেকে আপনি জিলাপি খুঁজে নিয়ে এসেছিলেন আমার জন্য। মনে আছে নুরিন? তবে আচ্ছা, বায়না করো না, কাল এনে দেব। মুচকি এসে নওরিন আফরোজের মাথায় হাত বুলিয়ে বলল হুমায়ুন রহমান। নওরিন আফরোজ সন্তর্পণে নিজের মাথাটি এলিয়ে দিল হুমায়ুন রহমানের বুকে। তারপর বলল, কি করে 27 বছর পার করে ফেললাম, তাই না? এখনো মনে পড়ে সেই দিন তো আপনার সংসার প্রথম এসেছিলাম। এসে গর্ভবতী মানুষ পরিপূর্ণ যৌথ সংসার দেখে কতই না ভয় পেয়েছিলাম। না জানি কি আমাকে কি ভাবে, না জানি কত কাজ করতে হবে, না জানি উঠতে বসতে কত বকা খেতে হবে। কিন্তু ভাগ্যকর একটা শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, দেবর পেয়েছিলাম, যা পেয়েছিলাম। আপনাকে পেয়েছিলাম, কতটা ভাগ্যবতী ছিলাম আমি, তাই না? আর তখন তো আমার সাথে বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমার আদরের লক্ষ্মী সোনাটা। 2 দিন পর ওর বিয়ে হবে, নাতিপুতি হবে। আমি ও ছেলে মেয়েদের নিয়ে ঘুরবো। কত স্বপ্ন আমার এখনো, জানেন? আমার মতো নূর ছোট ছোট পায়ে লাল শাড়ি পরে টুকটুক করে সারাবাড়ি ঘুরে বেড়াবে। সাদাপের বউয়ের জন্য যে আমি নূরকে ছাড়া কল্পনা করতে পারি না। সাদাপের বাবা ফজলুর সাথে সাথে বললেন, যেভাবে হোক নূর আমার সাদাপের জন্য চাই, না হলে যে হবে না। সেদিন শত চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা ধরে যেন আমার জন্য সাদাপের জন্য জিলাপি নিয়ে এসেছিলেন। আজ আমার জন্য আমার সাদাপের জন্য নূরকে এনে দিন। আমি সাদাপের চোখে দেখতে পারি নূরের জন্য এক আকাশ সমান ভালোবাসা। ঠিক আছে, কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ো, বলল হুমায়ুন রহমান। কখন ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান নওরিন আফরোজ ঠিক জানা নেই। তবে হঠাৎ ফোনের রিংটোন শুনে ঘুম ভেঙে গেল হুমায়ুন রহমান। হুমায়ুন ফোনের স্ক্রিন দেখে তাকিয়ে দেখলো সাদাপ। ভয় পেয়ে গেল। সাথে সাথে ফোন রিসিভ করে বলল, রাতে বাজে 1টা, এত রাতে ফোন কেন দিয়েছিস? কিছু হয়েছে বাবা? সাদাপ বলল, তোমার ভাতিজা আদরে ফোন করে কান্নাকাটি করছিল, তাই তোমায় জানানোর জন্য ফোন দিলাম। হুমায়ুন রহমান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর নওরিন আফরোজের দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে একটু সাইডে গিয়ে ধীরে ধীরে বললেন, কোন কালের শত্রুমি করছিস তুই আমার সাথে? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত।
এই কথাটি কি সকালে বলা যেত না? এত রাতে ফোন করে বলতে হবে? বাবা মার প্রতি কি একটু দায়িত্ববোধ নেই তোর? কুলাঙ্গার ছেলে দায়িত্ববোধ আসছে দেখে ফোন করেছে। এদিকে তোমার ছেলের বউ যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, শ্বশুর শরীরে তোমার দায়িত্ব নেই। তোমার ঠিকই বউ নিয়ে ঘুমাচ্ছ মজা করে, আর আমাকে এত রাতে পাঠিয়ে দিচ্ছ একা একা। এখন মশার কামড় খাচ্ছি আমি। রাত জেগে তোমার মেয়ের কান্না আমি একা শুনবো কেন? ঠিক আছে, গুড নাইট। এখন তুমি শান্তিতে ঘুমাও। হুমায়ুন রহমান। এটা কি সেই জিলাপির প্রভাব? নুরিন, যে জিলাপি আমি এনে খাওয়াতাম তোমার মা ছেলেকে, এই ছেলে যে এখন আমার সুগার লেভেল বাড়িয়ে দেবে। পরদিন সকালে ভোরবেলা হোটেলে গিয়ে উঠলো সারাপ। এর মধ্যে পথে 4 বার ফোন দিয়েছিল নূর। থেকে খোঁজখবর নিয়েছে সারাপ, ঠিক আছে কি না, রাস্তায় কোথাও ক্ষুধা পেয়েছে কিনা, খেতে পেরেছে কিনা। হোটেলে এসে প্রথমে রুমমেটরা চারদিকে চোখ বুলালো সারাপ। অন্য কোথাও তেমন একটা ঘুম আসে না। যখন বিদেশে ছিল তখন সেটাও নিজের বাড়ির মতো হয়ে গেছিল। এখন হঠাৎ করে হোটেলে এসে ওঠায় কেমন কেমন যেন লাগছে। সূচিবায়ুগ্রস্ত কিনা একটু। বিছানা, টেবিল, চেয়ার সবকিছু চেক করে দেখলো কোথাও কোনো ধুলাবালি আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তারপর ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গেল গোসল করার জন্য। গোসল করতে হবে, সারা রাত জানি করে শরীরটা কেমন ঘামা ঘামা লাগছে। টান 10 মিনিট সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো সারাপ। বের হতে দেখলো বিছানার উপর মোবাইলটা জ্বলজ্বল করছে। বসে থাকার কারণে সাউন্ডটা মিউট করে রেখেছিল বাসে থাকার জন্য, কিন্তু মোবাইল দেখে বুঝতে পেরেছে অবশ্যই নূর ফোন দিয়েছে। সব সাথে সাথে এটা সে ফোনটি রিসিভ করে হ্যালো বলল। এখনও সাদা, শুধুমাত্র টাওয়াল পরা, চুল মুছেনি। চুল বেয়ে টুকটুক করে গাল বেয়ে গলায় বুকে পানি পড়ছে। সারাপের ক্লান্ত লাগছিল শরীরটা, এলিয়ে দিল বিছানা। তারপর বললো হ্যালো, কিন্তু বসে থেকে নূর চুপচাপ, শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সারাপ বুঝলো নূরের ভীষণ মন খারাপ, সারাত ঘুমাতে পারে না, হয়তো এখন ঘুম পাচ্ছে। তাই সারাপ ধীরে ধীরে বললো, তোর নিঃশ্বাসের শব্দ যে আমাকে মাতাল করে দেয়। ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হারওয়াইন, অনলি আই কসম ইউ। সাথে সাথে জিজ্ঞেস করে মানে? সারাপ মুচকে হাসল। তারপর বললো আজকে সারাদিন এর মানে খুঁজে তারপর আমাকে জানাবে কি বুঝতে পেরেছিস। নূর সবার মনে প্রশ্ন করলো। যদি বুঝতে না পারি? সারাপ হাসলো, হেসে বললো তাহলে আই উইল কনজিউম ইউ। নূর বলল আর যদি পারি? সারাপ আবার বলল তাহলে ইউ উইল কনজিউস মি। আচ্ছা এখন ঘুমা, সারা জেগেছিলি, আমিও ঘুমাবো। ঘুম থেকে উঠে ফোন দিবি কেমন? বললো সারাপ। নূর ঠিক আছে বলে ফোন রেখে দিল। ফোনটি পাশে রেখে ফোনের স্ক্রিনে একবার হাত দিল। আজ রাতে ফোনের স্ক্রিন সারাপের ছবি সেভ করেছে নূর। সারাপের ছবিটি দেখতে দেখতে নূর ঘুমিয়ে গেল। আসলে সারা রাত চোখের পর্দা এক করেনি নূর, ঘুমাতে পারেনি। বারবার শুধু সারাপের কথা চিন্তা হচ্ছিল। যখন কাছে ছিল তখন আসলে বুঝতে পারতো না, কিন্তু একটু দূরে গিয়েছে এখন যেন বুঝতে পারছে। চাইলেই পাশের ঘরের সাদাব ভাইকে 1 সপ্তাহের জন্য পাওয়া যাবে না। নূরের এই চিন্তাটাই যেন কেমন মনের ভিতরে বিঁধছে বারবার। সকাল 10টা, নূর এখনো ঘুম থেকে ওঠেনি। স্কুল ছিল, সাদাব নেই তাই আর যাবে না। কাল থেকে ড্রাইভার নিয়ে যাবে। নূর আফরোজ নূরের দরজা নক করছে, খুলছে না। নূর এখনো ঘুম, এমন গভীর ঘুমিয়ে আছে টেরই পাচ্ছে না। কেউ হচ্ছে দরজা নক করছে। সামিয়া বেগম বলল কি হয়েছে ভাবি? নূর আফরোজ বলল দেখ না নূরকে এত রাখছি, উঠছে না, ও তো এরকম করে ঘুমায় না। সামিয়া বেগম বলল হয়তো তাহলে রাতে জেগেছে। নূর আফরোজ বলল ঠিক আছে, তাই বলে এত ঘুমাবে? মনে তো হচ্ছে সারা রাত ঘুমায়নি। কথাগুলো পাশ থেকে শুনতে পেল হুমায়ুন রহমান তো জানে নূর কেন ঘুমায়নি সারা রাত, অন্য কেউ জানে না। তাই দরজার কাছে এসে বলল ওকে ঘুমাতে দাও, রাত্রেবেলা ঘুমটো আসেনি, হয়তো ডিস্টার্ব করো না, আর 1-1.5 ঘন্টা ঘুমাক, তারপর ওকে ডেকো। মনে মনে ভাবলো ঘুমাবে কি করে? একটু পর যে সাদাপের খোঁজখবর নিয়েছে। এদিকে নিজের রুমে আজকে বসে আছে ফজলুর রহমান। চিন্তা করে গেলেন রাতের বেলা 1টার দিকে ঘুম ভেঙে গেলে উনি নূরের দরজার কাছে এসেছিলেন। কাছে এসে শুনতে পেয়েছেন নূর ফোনে কথা বলছে কার সাথে কথা বলছে সেটা জানতে না, দরজা লাগানো ছিল তাই অতটা শুনতে পায়নি। নূর কি কোনোভাবে সাদাপের সাথে কথা বলছিল নাকি অন্য কারোর সাথে? সাদাপের সাথে কথা বললে সমস্যা নয়, বাড়ির ছেলে, নিজের ভাইয়ের ছেলে, কিন্তু যদি অন্য কারোর সাথে কথা বলে থাকে আর এমনই যদি সারাদিন সাদাপের জন্য পাগলামি
করলো, এসব তাহলে কি ছিল? বুঝতে পারছেন না ফজলুর রহমান। সাদাপের মনে নূরের জন্য ঠিক কী ধরনের স্থান, কেমন অনুভূতি এখনও ফজলুর রহমান জানেন না। তবে ওনার মনে হচ্ছে হয়তো বা সাদাপ ভালোবাসে নূরকে, ছোটবেলা থেকে তো ভালোবাসে। কীভাবে সকলের সামনে নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে, সমস্ত দায়িত্ব নিজে পালন করেছে, এক কথায় নিজেই বড় করেছে নূরকে। ওনার এখন মনে পড়ে সাদাপে বিদেশে যেতে চাইছিল না, কত বাহানা করেছিল, কত ঝগড়া করেছিল। শেষে এমন কি হলো সাদাপ যাওয়ার জন্য এক পায়ে রেডি হয়ে গেল। নূর যে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছে সাদাপের প্রতি, তারপর নূরকে কিভাবে ফেলে গেল। ধীরে ধীরে নূর বড় হলো, সাদাপের প্রতি অভ্যস্ততা একটু একটু করে কমে আসলো। এখন সাদাপের প্রতি চরমভাবে অভ্যস্ত হয়ে পড়েছে, বা এক কথায় বলা চলে আসক্ত হয়ে পড়েছে নূর। আচ্ছা ভাইজান কি কিছু জানে ওদের ব্যাপারে? কথা বাড়বে ভাইজানের সাথে, মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে ড্রয়িং রুমে বসে গেম খেলছে রিমা ছিল রান্নাঘরে, সাইমনের জন্য কফি আনতে গিয়েছিল। বস আবার কফি খাবে হুকুম করেছে কফি নিয়ে আসার জন্য। রিমা কফি এনে পাশে বসতে সাইমন বলে, আচ্ছা বাসায় কেমন কেমন যেন সবার ভিতরে একটা চিন্তা মনে হচ্ছে। যখনই যাকে দেখি মনে হয় সে গভীরভাবে কিছু ভাবছে। তুই কিছু নোটিস করেছিস? রিমা বিরক্ত নিয়ে তাকালো সাইমনের দিকে। একটা মানুষ এত আলাহোলা কিভাবে হতে পারে? রিমা ছোট হয়ে বুঝতে পারছে কি ধরনের চিন্তা ভাবনা সবার মনে, আর কিছুই নোটিস করেনি। অফিসে সাদাপের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। কিছু ফাইল রেখে গিয়েছিল, সেগুলো হুমায়ুন রহমান দেখে সাইন করার কথা। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভেতর প্রবেশ করলো ফজলুর রহমান। ছোট ভাইকে দেখে মুখ তুলে একবার তাকালো, তারপর বললেন, কি কিছু বলবি? ফজলুর রহমান সামনে এসে চেয়ার টেনে বসে পড়লেন। তারপর বললেন, কিছু জরুরি কথা ছিল। হুমায়ুন রহমান ছোট ভাইকে ভালো করে চিনেন। যদি অফিসিয়াল কোনো বিষয় হতো তাহলে এরকম আমতামতা করতো না, হয়তো পারিবারিক বিষয় কোনো কথা বলতে যাচ্ছে, কিন্তু পরিবারের বাইরে। তাই ফাইলটা বন্ধ করে তাকালেন ছোট ভাইয়ের দিকে তাকে দেখলেন চেহারা যেন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ রাত জাগা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতো। হুমায়ুন রহমান ভালো করে অবজার্ভ করলেন ছোট ভাইকে, তারপর বললেন, ঘুমাচ্ছিস না মনে হয়, কি হয়েছে বল আমাকে। ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে মুখ তুলে তাকালেন, তারপর টেবিলে 2 হাত রেখে বললেন, সাদাপের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। হুমায়ুন রহমান চুপ রইলেন, সহসায় চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। ফজলুর রহমান আমতামতো করে বড় ভাইয়ের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, আপনি সেদিন কেন বলেছিলেন ভাইজান সাহেব যদি নূরকে চায় তাহলে আমি কি করব? এই কথার মানে কি ভাইজান? ছোটবেলায় যখন সাদাপ নূরকে চেয়েছিল আমি ওর কোলে তুলে দিয়ে বলেছিলাম, হ্যাঁ নূর আজ থেকে ওর। তখন তো ও কি হিসেবে চেয়েছিল আমি জানি না, আমি তো বোন হিসেবে ওকে দিয়ে দিয়েছিলাম, ওর পুতুল হিসেবে, ওর খেলার সাথী হিসেবে। কিন্তু বড় হয়ে সাদাপ আসলে কি হিসেবে চাইবে নূরকে? সাদাপ কি নূরকে পছন্দ করে, ভালোবাসে? হুমায়ুন রহমান মুচকে হাসলেন। হুমায়ুন রহমানের ভালো করে জানেন ছোট ভাই চিন্তিত। সেদিনের পর থেকে গত 2 দিন ধরে ফজলুর রহমান অবজার্ভ করছে, দেখছে ওর চিন্তিত চেহারা। ও কিছু একটা নিয়ে ভাবছে, খুব ভাবছে, এবং সে ভাবনাটা যে নূর ও সাদাপকে নিয়ে সেটি বুঝতে একচুল পরিমাণও ভুল হয়নি হুমায়ুন রহমানের। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মনে আছে সেদিন সাদাপের জন্ম হয়েছিল, তুই কোলে নিয়ে কি বলেছিলি? ভাইয়া আপনি ওকে জন্ম দিয়েছেন, কিন্তু ও সবসময় আমার ছেলে থাকবে। সেদিন আমিও বলেছিলাম যে সাদাপ আজ থেকে তোর সন্তান। নিশ্চয় এটাও মনে আছে, সাইমন তো তোর সন্তান, অনেক পরে হয়েছে। জীবনের প্রথম বাবা ডাক তুই আমার সাদাপের মুখ থেকে শুনেছিস। সেই হিসেবে তোর বাবা আমার প্রথম সন্তান হিসেবে, আমার বংশের বড় সন্তান হিসেবে কিন্তু সাদাপ। আমি এত জানি, আমি আমার সাদাপকে যতটা ভালোবাসি তুই তার চেয়ে একচুল পরিমাণ কম বাসিস না। যেমনটা আমি নূরকে ভালোবাসি। তুই জন্ম দিলেও নূর কিন্তু আমার মেয়ে। আমি রিমা ও নূরের মধ্যে কোনো পার্থক্য করিনি। বললে ভুল হবে, পার্থক্য করেছি। যে কোনো কিছু, যে কোনো আবদার আগে আমি নূরেরটা পালন করেছি। তারপর রিমা খুশি মেনে নিয়েছে ওকে ছোট বোন হিসেবে, আমার প্রথম প্রায়োরিটি হিসেবে। তাহলে সাদাপ যদি তোর প্রথম সন্তানের মতো হয়ে থাকে, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তোর কাছে কিছু আবদার করলে তুই ওকে না করতে পারবি? হুমায়ুন রহমান একটু থামলেন, থেমে আবার বলতে শুরু করলেন, নূরকে কেন? আমি জানি, আমার ভাইকে আমি চিনি। ও তোর কাছে তোর জানটা চাইলেও তুই বিনা দ্বিধায় দিয়ে দিবি। তারপরে তুই জিজ্ঞেস করেছিস, একটু প্রশ্ন করেছিস, তার উত্তর আমি দিব। তবে আমি মুখটা ফুটে উত্তর দিব না। তোকে একটা চাবি দিব, সে চাবিটা দিয়ে
এই ড্রয়ারটা খুলবি, খুলে তোর উত্তর তুই খুঁজে নিবি। আমার ছেলে চাবিটা খুব যত্ন করে এক জায়গায় গুছিয়ে রাখে। ও বাবা হয়তো কেউ জানে না, কিন্তু ওর বাবা ওর প্রত্যেকটা রগে রগে আমি ওকে চিনি। ও যতটুকু যত্ন করে চাবিটা আগলে রেখেছে, ভিতরে কি আছে দেখলে তুই বুঝে যাবি, তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। বলে সাথে সাথে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আলমারির একটি ড্রয়ার খুলে সেই ড্রয়ার থেকে একটি বাক্স বের করলেন। বাক্সের ভেতর থেকে একটা চাবি বের করে সেই চাবিটা ফজলুর রহমানের হাতে দিয়ে বললেন, ওর টেবিলের ড্রয়ারটা খোল। ফজলুর রহমান হাতে চাবিটা নিলেন। চাবিটা দিকে তাকিয়ে ভাবলেন সত্যি হয়তো আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই চাবি নিয়ে এগিয়ে গেলেন ড্রয়ারের সামনে। এদিকে দুপুরে রান্নার আয়োজন করেছেন নমুনা আফরোজ এবং সামিয়া বেগম। নমুনা আফরোজের আজ মনটা ভীষণ খুশি। গতকাল রাতে হুমায়ুনের সাথে অনেকক্ষণ কথা বলেছেন। সংসার চাপে আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনের তেমন একটা সময় দিতে পারেন না। তবে গতকাল ওনার কী হয়েছিল কে যেন অনেকক্ষণ কথা বলেছে, পুরোনো স্মৃতি মনে করে হেসেছে দুজন। নমুনা আফরোজে এর মুখটা খুশি খুশি দেখতে সামিয়া বেগম পাশে দাঁড়িয়ে বললেন, ভাবি আজকে খুশি খুশি লাগছে, কী ব্যাপার? হঠাৎ এত খুশির কারণটা কি শুনি? নমুনা আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, না রে তেমন কিছু না। সংসার চাপে, হ্যাঁ আমরা তো স্বামী স্ত্রী একজন একজনের সাথে সংসারের কথা ছাড়া যেন কোনো কথা ভুলে গিয়েছিলাম বলতে। কাল অনেকক্ষণ দুজন কথা বললাম, দুজনের পুরোনো স্মৃতিগুলো মনে করলাম। এই তো। সামিয়া বেগম আলাদা গদগদ হয়ে বললেন, ও তাই এই কথা কিছুদিন পরে দাদি হবে, মনে রাখবেন। এখনই যা রোমান্স করে নিন, পরে যখন ছেলের ঘরে নাতি নাতি আসবে পরে আর কোনো রোমান্স করতে পারবেন না, দিনভর তাদের পেছনে দৌড়াতে হবে। বলে হেসে ফেলল সামিয়া বেগম। নমুনা আফরোজ সামিয়ার দিকে তাকিয়ে বললেন, ও আচ্ছা, তা আমি দাদি হব, আপনি বুঝি আরামে থাকবেন? ভুলে যান না আমার ছেলের ঘরের নাতিপুতি আপনার মেয়েই দিয়ে আসবে। কথাটি বলে দুই যা একত্রে হেসে উঠলেন। তারপর সামিয়া বেগম নমুনা আফরোজকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছে ভাবে, আসলে আমি চিন্তা করতে পারি না আমাদের নূর একসময় মা হবে, আমাদের সালাব বাবা হবে। আমরা এই অল্প বয়সে বুড়ো বুড়ি হয়ে গেলাম, তাই না? রাত বাজে 11টা। সাইমন একটু রিমার সাথে কথা বলার জন্য রিমা রুমের দিকে আসতে শুনতে পেল রিমা ফোনে কার সাথে যেন কথা বলছে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল সাইমনের। সাথে সাথে দরজাটার ভেতরে ঢুকে দরজা চাপিয়ে বলল, কার সাথে কথা বলছিলি? রিমা সার মনে উত্তর দিল, বন্ধু। সাইমন বলল, ছেলে বন্ধু? রিমা সাইমনের দিকে তাকে বলল, কী সমস্যা তোর? ছেলে হোক আর মেয়ে হোক, দরকারে তো ফোন দিয়েছে। অনেক সমস্যা, আমার ভুলে যাস না, তোর জন্য বিয়ে করে ক্যান্সেল করেছি আমি, তাই বউয়ের সব দায়িত্ব তুই পালন করবি। বলে সাইমন রিমার বিছানায় গিয়ে চট করে শুয়ে পড়ল। রিমা দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছিল। বলল, আরে আমার এখন ঘুমাচ্ছ কেন? যাও নিজের রুমে যেয়ে ঘুমাও। সাইমন বলে, এই মুহূর্তে যাওয়ার মুড নেই, মাথাটা ধরেছে খুব, মাথাটা একটু বিলে কেটে দে, চুলা তেল দিয়ে দে। পারবো না আমি, যাও তো নিজের রুমে যাও, বলল রিমা। সাইমন অবাক হয়ে বলল, তোর ভাই তো ঠিকই আমার ছোটো বোনকে দিয়ে মাথায় তেল মালিশ করে, তুই কেন আমার মাথায় তেল দিবি না? আজকে এটা সদ্য হবে, তোর ভাই যেমন আমার বোনকে খেটে, তুই আমার এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিয়ে দিবি। সাহসে থাকিতে এই কথাটা ভাইকে গিয়ে বল, ভুলে যেও না, আমার ভাই তোমারও বড় ভাই, বলল রিমা। সাইমন আমার বিছানায় গা এলিয়ে দিয়ে বললো, এখানেই তো ঠেকে গিয়েছি, চাইলে কিছু বলার উপায় নেই, বড় ভাই বলে কথা, কিন্তু তোর ওপর তো শোধ তুলতে পারবো। এক্ষুনি আয়, চুলে তেল দিয়ে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিমা, দিব না কি করব, বলল রিমা। সাইমন একবার তাকাল রিমার দিক, সাথে সাথে উঠে রিমাকে হাত ধরে টেনে বিছানায় ফেলে বলল, সেদিনের শোধটা আজ নিব। রিমা লজ্জার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। জোরে জোরে শ্বাস নিচ্ছে রিমা। এভাবে উঠা সাইমন রিমাকে শুয়ে দিলে রিমা যেন লজ্জায় থতমতো খেয়েছে, আর কিছু বলতে পারে না। সাইমন তাকিয়ে রইল রিমার দিকে, তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, তোকে এভাবে দেখে একটু ছেড়ে দিতে ইচ্ছে করছে রিমা, দিব অল্প একটু বেশি না। রিমার সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। সাইমন যেন অনুমতি পেয়ে গেল। রিমার হাত দুটো নিজের হাতের আঙুলের ভাঁজে নিয়ে রিমার ঠোঁটে হালকা একটু পরশ দিল। তারপর রিমার দিকে তাকালো, তাকে বলল, আর একটু দে প্লিজ, বলে আর অনুমতি অপেক্ষা করলেন। সাইমন রিমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল, পরম ভালোবাসার সাথে চুমু খেতে লাগলো সাইমন। এদিকে রাত 11:30 বাজে। সাদাব সব কাজকর্ম শেষে হোটেলে ঢুকেছে 10টায়। হোটেলে এসে কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে মাত্র শুয়েছে, তবে ঘুমায়নি। সাদাব জানে ঘুমানোর আগে নূর আরেকবার ফোন নেবে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দিয়ে দেবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।